নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। আজকে যুক্তিযুদ্ধ জানিয়ে আলোচনা করব। শুরুতেই বলে রাখি, এটা কোনো দেশ, কোনো নাগরিক, কোনো জাতি, কোনো ভাষা, কোনো ধর্ম, কাউকে কোনো আঘাত দেওয়ার জন্য নয়। এখানে কোনো রাজনৈতিক রং আমরা না আনার চেষ্টা করব, কিন্তু যেহেতু রাজনীতির লোকেরা থাকবেন তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আজকের এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দেশের নিরাপত্তার স্বার্থে আমরা কোনো রং দেখি না, না গেরুয়া, না নীল সাদা, না সবুজ, না লাল। এটাই মনে হওয়া উচিত, কারণ আমরা একটা উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছি। দু সপ্তাহে রাজ্যে আবারও জঙ্গি গ্রেপ্তার, আরো 2 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এর আগে দেখেছিলাম 3 জন, আর এবার 2 জন, টোটাল 5 জন। ব্রেকিং নিউজ দেখায় আজকের বড় খবর। যুক্তিযুদ্ধে হাবড়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানা রাও। 2 সপ্তাহে রাজ্যে, 2 সপ্তাহের মাথায় আরো 2 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। 2 সপ্তাহের মাথায় রাজ্যে আরো 2 জন পাক জঙ্গি গ্রেপ্তার হয়েছে। হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আইএসআই এজেন্ট রানা রাউফকে। হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। 31শে জুলাই বর্ধমানে গ্রেপ্তার পাক জঙ্গি হামিম মন্ডল। নিশ্চয়ই মনে আছে আপনাদের। 2 সপ্তাহ পর রাজ্যে জালে আরো 2 পাক জঙ্গি। সেবার পরপর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার আরো 2, অর্থাৎ 5 জন। সব থেকে বড় কথা, আর কদিন পরেই স্বাধীনতা দিবস পালন করবো আমরা। তার আগে এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। একটা ছবি আপনাদেরকে দেখাবো এবার। ছবিটা একবার দেখুন। 12 দিনে 2 জঙ্গি পাকড়াও। হামিম মন্ডল জেইশ জঙ্গি। বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল হামিমকে 31শে জুলাই, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তারপরে তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ড থেকে। আরো একজন সাগরে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই হাওড়া থেকে। আর এবার যে খবর আমরা সকালেই ব্রেক করেছিলাম, রানা রাও ওয়াহাব পাক গুপ্তচর, তাকে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরো একজনকে, যার সাহায্যে নথি বানিয়েছিল বলে অভিযোগ উঠছে, তাকে তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই রানা রাও এও একটা দীর্ঘ সময় তপসিয়াতেই ছিল। আমরা যাবো আলোচনায়, তবে তার আগে প্রতিবেদন। স্বাধীনতা দিবসের আগে বড় সাফল্য বেঙ্গল এসটিএফ-এর। এবার হাবড়া থেকে গ্রেফতার পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট রানা ওরফে ওয়াহাব। পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা রৌফ নেপাল সীমান্ত হয়ে বাংলায় ঢোকে। ভারতে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে তপসিয়ার ঠিকানায়। এই সেই বিল্ডিং 5C তপসিয়া সেকেন্ড লিঙ্ক, এখানে এসে তার এখানে অ্যাড্রেস পাওয়া গেছে। এবং এসআইআর এর সময় সে যাবতীয় নথিপত্র ভেরিফিকেশন করেছিল, জাল নথি তৈরি করেছিল এখানে বসবাসের জন্য। রানা ওরফে ওয়াহাব আলম ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বন্ধু মোহাম্মদ ইজাজের তপসিয়ার ঠিকানায়। নেপালে ওয়াহাবের সঙ্গে আলাপ তপসিয়ার মোহাম্মদ ইজাজের। এসআইআর চলাকালীন গত বছর শেষের দিকে তপসিয়ায় আসে ওয়াহাব। সে সময় প্রায় 1 মাস তপসিয়ায় ছিল রানা রৌফ। এসআইআর প্রক্রিয়ায় ওয়াহাবের ভুয়ো পরিচয়পত্রের তথ্য যাচাই হয়। ये बंदा यहाँ रहता नहीं है, पहले यहाँ रहता ही नहीं है। वो पैसा खा के यहाँ प्रूफ बनवाया है, पैसा खिला के। और उसका बनो है रमजानी का बनो है इजाज भाई। हाँ, मोहम्मद इजाज वो अपना प्रूफ बोला मेरा भाई है। हम उसको कितना मरतबा बोले भी ये गलत कर रहे हो तुम। ভুয়ো পরিচয়পত্র তৈরির অভিযোগে মোহাম্মদ ইজাজকে গ্রেফতার করা হয়েছে। 2 বার তপসিয়ায় ইজাজের বাড়িতে এসেছিল রানা রৌফ ওরফে ওয়াহাব। কিন্তু কেন বারবার নেপাল হয়ে এদেশে ঢুকেছিল সে? এসটিএফ এর দাবি, সেনা ও রেলের তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কে পাচার করত রানা রৌফ। হাবড়ায় গিয়েছিল এই সন্দেহভাজন পাক চর। কেন? কারণ একটা বিষয় কিন্তু একটা স্পষ্ট, হাবড়া থেকে বনগাঁ সীমান্ত অর্থাৎ পেট্রাপোল সীমান্ত, আবার ঘোজাডাঙ্গা সীমান্ত, দুটোই খুব কাছাকাছি। বাংলাদেশ থেকে আরও কী কানেকশন আছে সেগুলো পুলিশ খতিয়ে দেখছে। এর সঙ্গে আর কে এসেছিল? শুধু ইনি একাই এসেছিলেন? এর সঙ্গে আরও কয়েকজন ছিল? এদের কি উদ্দেশ্য ছিল? এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশে পালানোর ছক ছিল রানা রৌফের। তবে ওপারে পালানোর আগেই তাকে গ্রেফতার করলো এসটিএফ। গোয়েন্দাদের দাবি, নেপাল সীমান্ত হয়ে বাংলায় ঢুকেছিল রানা, আর তারপরই ভারতের ঠিকানা ব্যবহার করে ভারত বিরোধী ছক। 12ই আগস্টের আগে 31শে জুলাই বর্ধমান থেকে গ্রেফতার হয় পাক জঙ্গি হামিম মন্ডল। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকার। পরে হামিমের আরও এক সঙ্গী আদিত্যকে গ্রেফতার করে এসটিএফ। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল জঙ্গিদের। আর এবার হাবড়া থেকে এসটিএফ এর জালে আইএসআই এজেন্ট। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। বাংলা চিরকালই একটা সেফ প্যাসেজ। কেন? বাংলার যে নিচের দিকে যে বঙ্গোপসাগরীয় অঞ্চল, দ্বীপাঞ্চল, এই জায়গায় কিন্তু কোনো প্রহরা নেই। ওই জাহাজ আছে, তারা সবসময় থাকতে পারে না সেখানে, জাহাজ নেই।
ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য যারা বিরোধিতা করেন প্রগতিশীলেরা, তাদের জন্য কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, সেটা আর হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা দেখলাম প্রতিবেদন। আবারও বলছি, আমাদের আজকের আলোচনা দেশের স্বার্থে। এই মুহূর্তে স্টুডিও কে কে রয়েছেন চট করে পরিচয় করে দিই। প্রীতম দত্ত রয়েছেন বিজেপির তরফ থেকে, স্বাগত। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার, স্বাগত। ঝন্টু বড়াই বিশ্লেষক। ঝন্টুদা, আপনাকে দিয়ে শুরু করি। আপনি উত্তরবঙ্গের মানুষ, আপনার কাছ থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব। যে খবর আমরা পেয়েছি, এই যে জঙ্গি, সেই জঙ্গি ঢুকেছিল নেপাল থেকে, তারপরে তাকে ধরা হলো হাবড়া থেকে। আমি এন্ট্রি পয়েন্টটা ধরি, নেপাল থেকে ঢুকছে, এটা কি ট্রানজিট রুট এখন জঙ্গিরা বেছে নিচ্ছে? না, এটা এখন নয়, বরাবর এই ট্রানজিট রুটটা ছিল যখন থেকে কাশ্মীরে 370 উইথড্র হলো, এবং উইথড্র হওয়ার কিছুদিন আগেও যখন 14 সালে সরকার পালাবদলের পরে তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস জম্মু কাশ্মীর পাল্টালো, যে জম্মু কাশ্মীর বর্ডারটা দিয়ে প্রচণ্ড হাই জোন অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে একদম সিল করা হবে, তখন কিন্তু জঙ্গিদের ট্রানজিট পয়েন্টটা নেপাল দিয়ে হলো। বিকজ নেপাল কাঠমান্ডু টু মিডল ইস্ট জঙ্গিদের যে ফান্ডিংটা হয় মূলত তুর্কি, মধ্যপ্রাচ্যের দেশগুলো, পাকিস্তান এবং ইসলামাবাদের সাথে যেহেতু ইজি ট্রানজিট, ফলে ওই জায়গাটায় তৃতীয় সবচেয়ে বড় ব্যাপার নেপালের সাথে ভারতের 1950 সালের টিটি, যেখানে বলা হচ্ছে নেপালের কোনো নাগরিক ভারতে ভিসা পাসপোর্ট দিয়ে আসতে হবে না, ওপেন, এবং 1750 কিলোমিটার দীর্ঘ নেপাল ভারতের যে বর্ডারটা তুমি দেখবে, মেচি নদী দিয়ে আমরা নিজেরা, আমি উত্তরবঙ্গের মানুষ শুধু নই, আমি যখন সাংবাদিকতা কোর্সটা কমপ্লিট করি তখন নেপালের অভ্যন্তরীণ এই বিষয়গুলো নিয়ে 1950-এর যে টিটিটা, তার খুঁটিনাটি নিয়ে একাধিক লেখা তখন লিখতে হতো আমাকে। 1750 কিলোমিটারের দীর্ঘ যে বর্ডারটা ভারত তার মধ্যে মধ্যদেশীয়, নেপালের যে সমতল মধ্যদেশীয়, সেটা ইউপি এবং উত্তরাখণ্ড এবং বিহার হয়ে পশ্চিমবঙ্গ, এই জায়গাটা কিন্তু সিল নয়। ফলে নেপালের লোক এদেশে যেমন আসতে পারে আইন অনুযায়ী, আমরাও যেতে পারি পায়ে হেঁটে। আমরা তো মেচি নদীতে পায়ে হেঁটে বিকালবেলা গিয়ে বাজার টাজার করে আসতাম। এবার প্রশ্নটা হচ্ছে, এটা একটা পার্ট হয়েছে। তৃতীয় সিরিয়াস যে পার্টটা তুমি দেখবে, তুমি যদি নেপালের সামগ্রিক প্যাটার্নটা দেখো, সাউদার্ন রিজন, সেখানে 96% মুসলিম পপুলেশন টোটাল পপুলেশনের, আর হিলে 4%। এই সাউদার্ন রিজনে যেটা মধ্যদেশীয়, এখানে হাল হামলে তোমাকে আমি একটা ছোট উদাহরণ দিই, যেটা আমাদের 5 রাজ্যের সঙ্গে শেয়ার করছে, সেখানে পপুলেশনের ডেমোগ্রাফিটা শুধু পাল্টায়নি, সেখানে তাবলিগে, জামায়াত এন্ড দেল, দাওয়াতে ইসলাম, এদের কোন সময় থেকে? এটা হচ্ছে একদম 2013। তোমার বোধহয় খেয়াল আছে, এখানে আমি বলে নেই, ডেল এবং 15টি অর্গানাইজেশন যারা মিডল ইস্ট থেকে ফান্ডিং পায়, এরা মুসলিম অর্গানাইজেশন, যারা ওখানে ডেমোগ্রাফি পাল্টানো শুধু নয়, সেখানে শেল্টার নিয়ে ভারত বিদ্বেষী ইয়েগুলো সিপার সেলকে প্রমোট করছে। আর একটা কথা তোমাকে বলি, তুমি মনে আছে তোমার যে একটা সময় ভারতের যে ভারতের টেররিস্ট হামলার জন্য ভারতের কাঠমান্ডু থেকে একটি বিমান ক্যাপচার হয়ে গেছিল, হাইজ্যাক হয়েছিল, যেটা কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তার পরবর্তীকালে তার পরবর্তীকালে তোমরা জানো যে ওই হাইজ্যাক হওয়া IC 814 বিমানটি তার পরে পাকিস্তানের টেররিস্ট গ্রুপ ইয়াসিন ভাটকল ভারতের বিরুদ্ধে, যেটা ভারতের ইন্ডিয়ান মুজাহিদিনের কো-ফাউন্ডার, তাকে কিন্তু অ্যারেস্ট করেছিল নেপাল পুলিশ, ভারতকে তুলে দিয়েছিল হাতে। এই সামগ্রিক চিত্রটা যদি এই ট্রানজিট পয়েন্টটা যদি জম্মু কাশ্মীর সিল না হতো, তাতেও থাকতো অ্যাক্টিভ, বিকজ ভূগোলীয় অবস্থান এবং ভারতের সাথে উন্মুক্ত বর্ডারটা, এটা কিন্তু একটা বড় পার্ট। 1751 কিলোমিটার, 1750 কিলোমিটার বিশাল। তার মধ্যে উত্তরাখণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, বিহারের সব থেকে বেশি, আর রয়েছে সিকিম। সত্যজিৎ বাবু, আমরা তো এন্ট্রি পয়েন্টটা দেখলাম, আমরা মাঝে আলোচনা করব, এক্সিট পয়েন্টটা দেখি। নেপাল থেকে ঢুকলো, এখনো পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, এই জঙ্গি নেপাল থেকে ঢুকলো, তপসিয়ার ঠিকানায় সব কাগজপত্র তৈরি করে নিল, কি করে করলো সেটা পরে আসছি। সেখান থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর সেখান থেকে চলে গেল হাবড়ায়, হাবড়া থেকে গ্রেপ্তার করা হলো। এই হাবড়া থেকে আবার বোধহয় এই বনগা বর্ডার, বসিরহাট বর্ডার, এগুলো কাছাকাছি। অ্যাকচুয়ালি সুজিত দেখো,
আমরা এই আপনার এখানে শোর সময় অনেকবার বলে গেছি যে বনগাঁ সীমান্তের মাধ্যমে প্রচুর স্লিপার সেল ঢুকিয়ে রেখেছে। 2011 সাল পর্যন্ত 2011 সালের পরে যে সরকার আসলো সেই সরকারের সময় তারা দেখলো যে প্রচুর পরিমাণে যারা এই বিদেশ থেকে যারা বাংলাদেশ থেকে যারা এন্ট্রি করবে তাদেরকে ওই জায়গায় প্রত্যেকটা জায়গায় বসিয়ে রাখলো, আসার সাথে সাথে আধার কার্ড ভোটার কার্ড প্রত্যেকটা কাজ ও জাকিরদা করিয়ে দেবে, অমুককে করিয়ে দেবে বলে ঠিকঠাক করে রাখলো। এবার প্রশ্ন হচ্ছে কেন ওরা হাবড়াতে পছন্দ করলো কিংবা বনগাঁ সীমান্তটা পছন্দ করলো? কারণটা হচ্ছে যারে ওদের কাছে এইটুকু ধারণা আছে যে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের ইন্টেলিজেন্স এবং এসটিএফ ইজ ভেরি স্ট্রং। যে কোনো মুহূর্তে খবর পাবে, যে কোনো মুহূর্তে পালাতে হবে। পালাতে গেলে এমন একটা এক্সিট দরকার যেখানে আর এসটিএফ ঢুকতে পারবে না। অর্থাৎ বাংলাদেশটা হাবড়া থেকে কিংবা বনগাঁ থেকে বেসিক্যালি কয়েকটা কিলোমিটার, সেই জন্য ওরা হাবড়া থেকে আপনি পেলেন। আরেকটা বড় সুবিধা ছিল যে হাবড়ার পাশে যে বনগাঁ থেকে ঢুকেছে তখন ওর কাছে যে কার্ডগুলো পাওয়া গেছে সবগুলো জালি কার্ড, ঠিক সব জালি কার্ড, পাকিস্তানি নাগরিক, তপসিয়ার ঠিকানা। হ্যাঁ তপসিয়া। এই যে আজিজকে ধরা হলো, দেখুন ওই যে গুলশন কলোনির কথা বারবার আমরা বলি না, এর আগেও বলেছি আমরা গুলশন কলোনি, আমরা এখনো বলি, এই টিভির মাধ্যমে বলছি, গুলশন কলোনিকে কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ কিংবা এসটিএফ সেন্ট্রাল এজেন্সিকে এমনভাবে কভার করতে হবে যে এর কাছ থেকে প্রচুর স্লিপার সেল আছে। সেই কভার করা কি সম্ভব প্রীতম? সম্ভব, একদম সম্ভব। আমি একটা লাইন বলে শেষ করব। আমি রাজনীতির বিষয়টা জেনে নিই, তারপর আপনার কাছে টেকনিক্যাল বিষয়গুলো জানতে হবে। প্রীতম, সম্ভব কি? দেখুন, সত্যজিৎ বাবুরা যেটা উদ্বেগ প্রকাশ করছে, দেখুন আজকে আমরা সবসময় না এর আগে বলতাম যে এই কমিউনিস্ট, জামাত অ্যান্ড টিএমসি অল আর হ্যান্ড ইন গ্লাভস। তো এই আজ কেন বলছি কথাটা, এর আগে আমরা বলতাম, আমরা একটার পর একটা উদাহরণ দেখতাম, কগরাগড় থেকে শুরু করে অনেক কিছু, সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিল আপনার মমতা, একটার পর একটা খারিজি মাদ্রাসা, এগুলো আছে। আজকে যেটা আমি মানে তুমি যদি পয়েন্ট বাই পয়েন্ট দেখো, আমাদের সরকার আসার পর সবচেয়ে প্রথম যে ইললিগাল কনস্ট্রাকশন হাত পড়েছে সেটা কিন্তু এই 66 ওয়ার্ডেই পড়েছে। আর দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যেটাই বলো, আমি ওই কসবার বাসিন্দা, আমি জানি ওই 66 ওয়ার্ডের ওই ডেমোগ্রাফির জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ড জিতেছি, শুধু ওই একটা ওয়ার্ডে আমরা হেরে গেছি। তার কারণ হচ্ছে কোন ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে, এবং ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়েছে কিন্তু শুধু ওই লাস্ট 15 বছরে না, এর আগের যে কমিউনিস্ট আর তারপরে ছোট কমিউনিস্ট, এই তৃণমূল এবং সিপিএম দুজন মিলে চেঞ্জ করেছে। এবং তাদের স্লোগান কি? একজনের স্লোগান হচ্ছে ভারত তেরে টুকরে হোঙ্গে, আর আরেকজনের স্লোগান কি? মানে বাংলাদেশ থেকে লোকজন এসে এদের সাথে দেখা করে যাচ্ছে। এর আগে মাননীয়া সিমির ফাউন্ডার মেম্বারকে পাঠিয়ে দিয়েছিল সিমিতে, তোমার রাজ্যসভায়। তো তুমি এই যে মানসিকতা, সেই মানসিকতার চেঞ্জ আমাদের 350 কার্যকর্তা রক্তের শহীদের পর আজকে মানুষ বুঝতে পেরেছে। এই মানসিকতা কেন ভোটের জন্য আজকে চেঞ্জ হওয়ার পর একটা সরকার এসছে, সরকার আসার পর একটার পর একটা, এই যে আমরা যে বলতাম এসআইআর এর তারা বিরোধিতা করতো, আজকে দেখতে পাচ্ছি এসআইআর এর জন্য তিনি ওখানে থাকতেন, পালিয়ে গেলেন, সব ডুপ্লিকেট কাগজ করলেন। আমরা যে বলতাম যে এখন চিরুনি তল্লাশি হোক, আমরা যখনই ওখানে পদক্ষেপ নিতে যাচ্ছি, কারা ওখানে হামলা পড়ছে হচ্ছে মুক্ত মনা, সকল মুক্ত মনা ওই কমিউনিস্টরা। ওরা ইল্লিগাল কিছু করতে গেলেই ঝাঁপিয়ে পড়ছে, গণতন্ত্রের দোহাই দিয়ে তারা বারবার রাস্তা অবরোধ সবকিছু করছে, আইনের মধ্যে চলবে। কলকাতা পুলিশের দীর্ঘদিন সত্যজিৎবাবু কাজ করেছেন, আজকে একেবারে লাইভে উদ্বেগ প্রকাশ করলেন এই জায়গাগুলো নিয়ে, মানে তপসিয়া বা আপনি গুলশান কলোনি। এখন তো ডাবল ইঞ্জিন সরকার, সেই জন্যই তুমি দেখতে পাচ্ছ যে আগে যখন সরকার ছিল, যখন জঙ্গি ধরা পড়তো, তখন হয় কাশ্মীর থেকে পুলিশ এসে ধরতো, আর না আসাম থেকে পুলিশ এসে ধরতো। এখন কলকাতা পুলিশের এসটিএফই ধরছে। তার কারণ হচ্ছে মানুষের শুধু ইচ্ছে শক্তিটা থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আজকের যে শুভ হিন্দু সরকার এসেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তিনি কিন্তু ভারতবর্ষের যে প্রত্যেক নাগরিকের সুরক্ষার জন্য, ভারতীয় যে মানে গণতন্ত্র এবং তাদের যে মানে ঐতিহ্য, আমাদের যে ট্র্যাডিশন, সেটা সুরক্ষার জন্য কনস্টিটিউশন মেনে যা করার করছেন। এবং আজকে কিন্তু প্রত্যেকটা বেঙ্গল এসটিএফে ধরছে, আমাদের যে জওয়ানরা, আমাদের যে পুলিশ, আমাদের গর্বের লোক, তারাই কিন্তু ধরছে। তো সুতরাং আজকে এই দিস ইজ দ্য ডিফারেন্স। আমি তোমাকে আরো তোমাকে আমি ধরছে তো ঠিকই, আমি আসবো, ধরছে তো ঠিকই, কিন্তু এই 2 সপ্তাহে দেখালাম ওখানে 3 জন আর আজকে 2 জন, 5 জন টোটাল। এই 5 জন মানে তো সংখ্যাটা আরো বাড়তে পারে আগামীতে। আমি বলছি কনফার্ম বাড়বে। মানে এখনো ঢুকে বসে আছে আমার আপনার পাশে। বলছি এইটাই বলছি, আজকে যদি পালা বদল না হতো
এই একই এসটিএফ তো গত 49 বছর কাজ করেছে, 34 বছর এবং 15 বছর। ওই তখন তো কোনো এরকম রেজাল্ট পাইনি, আমরা সবে মাত্র ধরছি কি না ধরছি। কিন্তু এখন আপনি দেখছেন 2 সপ্তাহে 5-6 জন ধরা পড়েছে, এবং এখন প্রতিটার ক্ষেত্রে একটাই কথা, কারণ এসটিএফ এর অফিসাররা জানে, পুলিশের অফিসাররা জানে যে আমাদের এখন ভয়ের আর কিছু নেই, আমাদেরকে কেউ আটকানোর কে নেই। শাহজাহানকে ধরার সময় মনে আছে, আপনাদের শো করেছি, প্রতিটা পদক্ষেপে এনএসজি যখন যাচ্ছে, আমরা যাচ্ছি, পুলিশ যাচ্ছে, তখন প্রতিটা পদক্ষেপে ডেমনস্ট্রেশন, বাধা, ঢিল মারছে, বোম মারছে, বাধ্য হয়ে পেছাতে হলো তখন। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই যে ধরা হলো, একটা লোক গিয়ে দাঁড়ালোর পাশে, কোনো লোক দাঁড়ায়নি। কারণটা হচ্ছে পালাটা বদল হয়েছে। আরেকটা কথা বলি, দেখো এই যে আমরা হামিম মণ্ডলের সময় যখন বর্ধমান থেকে যাকে গ্রেফতার করা হলো, হামিম মণ্ডল এবং তার অর্পিতা এবং আদিত্য সিং, এদেরকে এই শো আমরা এখানে করেছি, এবং এরা কিন্তু ছিল জয়েশ জঙ্গি, এবং ওদের ছিল পাক হ্যান্ডলার ছিল। এই যে ধরা পড়েছে, এ কিন্তু স্পেসিফিক গুপ্তচর, মাইন্ড গুপ্তচর, মানে এ প্রতিটা আমাদের সেনাবাহিনীর খবর, রেল লাইনের খবর, কোনখান থেকে জাহাজ যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, ট্রেন লাইনের খবরগুলো সংগ্রহটা কি করে করে? আমরাই তো খবর পাই না, আমরা সংবাদ মাধ্যমে কাজ করি, এরা কি করে জোগাড় করে? স্লিপার সেলের মাধ্যমে, এই যে আমরা বলি না যে এই গত দিনও বলে গেলাম, প্রচুর পরিমাণে টেরর ফান্ড আসছে খারিজি মাদ্রাসা, এবং ফান্ডের বিষয়টা আমরা রেখে দিয়েছি, আমরা তথ্য ধরে দেখাবো। হ্যাঁ দেখাবো তো, খারিজি মাদ্রাসা এবং নানাভাবে এই যে টেরর ফান্ড আসছে বিদেশ থেকে, যে কথাটা ঝন্টু বললো একটু আগে, একটা কথা ঝন্টুর কথাতে বলে আমি শুধু, নেপাল কিন্তু হিন্দু কান্ট্রি ছিল, এবং বরাবরই হিন্দু কান্ট্রি ছিল, এবং যার জন্যই আমাদের সাথে যখন এগ্রিমেন্ট হয়েছিল তখন একটা লাইন বলা হয়েছিল যে আমাদের কোনো পাসপোর্ট কিংবা ভিসার দরকার হবে না, তাই তো? কিন্তু এইটা কেন নেওয়ার পরে তারা দেখলো যে বাংলাদেশের আমাদের উত্তরবঙ্গ, দার্জিলিং কিংবা ওখান থেকে যদি আসে, আমরা যদি পশ্চিমবাংলার এই সীমান্তটা জায়গা দখল করে নিতে পারি, তাহলে আমরা পলিটিক্যাল সাপোর্ট পাবো। কিন্তু এখন তো সেই পলিটিক্যাল সাপোর্ট পাবে না, এখন সোশ্যাল সাপোর্টও পাবে না। মানে এ তো ঝন্টুদা আমার মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের পর যখন আমরা আলোচনা করেছিলাম, সম্ভবত আপনিও ছিলেন, যে এই পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে অংশটা আছে সেখানে জামাত জিতেছে, সাতক্ষীরা। হ্যাঁ, এটা যেমন উদ্বেগের বিষয়, নেপাল কেন্দ্রিক আপনি আরো একটা উদ্বেগের কথা বললেন। শুধু তাই নয়, বিহার নির্বাচনে হ্যাঁ, কারা জিতেছিল? ওয়াইসির দল জিতেছিল। তুমি দেখো কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যাওয়ার যে রুটটা, যেখান থেকে পরে বিহারের যে অংশটা, কিষানগঞ্জ দিয়ে। আমি তোমায় বলছি যে এখানে আরেকটা বিষয়কে আমরা ইগনোর করছি ভূগোলীয় রাজনীতিতে। নেপালের হিন্দু রাষ্ট্র থেকে নেপালের উগ্র মাওবাদী রাষ্ট্রের রূপান্তরের যে রেড চীনের অবদান, এটাও কিন্তু এই মানে ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের কিন্তু একটা বড় অক্সিজেন জুগিয়েছিল। কেন? এই যে যখন 2001-এ রাজ পরিবারের হত্যা হলো, তারপরে আমরা প্রচন্ডের উত্থান দেখলাম, রেড করিডোরটা তৈরি হলো, ভারত বিদ্বেষিতা, হিন্দু রাষ্ট্রের থেকে ভারত বিদ্বেষিতা নেপালের একটা বড় অংশের পলিসির পার্ট হলো চায়নার মদতে। চায়না গুপ্তচর সংস্থা ভারত বিদ্বেষিতার জন্য লিফলেট ছড়াচ্ছে ভেতরে এখনো। এটা কিন্তু ডিরেক্ট প্রশ্রয় দিতে লাগলো কাদেরকে? ইসলামিক ফান্ডামেন্টালিস্টদেরকে। এবং তুমি ভাবতে অবাক লাগবে যে মধ্য এশীয় এলাকায় এই যে রক্তক্ষয়ী সংঘর্ষটা হলো, হিন্দু ভার্সেস মুসলিম, নেপালের অনুপ্রবেশকারী মুসলিমদের, এটার পিছনেও কিন্তু একটা বড় পার্ট ছিল। এবং এতদিন পরে নেপালের একটা বড় অংশের মানুষ বুঝতে পেরেছে যে আমাদের ডেমোগ্রাফি কিন্তু অচিরে পাল্টে গিয়ে আমরাও বিকাম বাংলাদেশ হতে চলেছি। এটার জন্য কিন্তু ওদের রাষ্ট্র ব্যবস্থা ইয়ে করেনি। এমনকি বর্তমানের যারা রাষ্ট্র ব্যবস্থায় আছে জেনজি আন্দোলনের পরে, তারাও এই চায়না মদত পুষ্ট বলেই তারাও কিছু দেখেও না দেখার মতন এই ডেমোগ্রাফির পরিবর্তনটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। ফলে এর ফলস্বরূপ ওখানে জঙ্গিরা কিন্তু লালিত পালিত হচ্ছে। মধ্যদেশীয় 96% মুসলিম, যাদের পাকিস্তান কাউন্টার পার্ট। আমি যদি একটা স্টেপ বাড়িয়ে বলি, আমি জানি না ভুল হবে কিনা, মানে পাকিস্তানে আমরা যা দেখি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যা দেখি, সেগুলোই তো তাহলে এখানে হতে চলেছে। হ্যাঁ, এবং তুমি খেয়াল করবে 2013 সাল যেখানে মির্জা দিলশাদ বেগ ধরা পড়লো, একদম টেররিস্ট গ্রুপ, তারা দেখালো যে ওখানে ভারতকে খণ্ড বিখণ্ড করতে একদম নেপালে কিভাবে অর্গানাইজ ফোর্স কাজ করছে চায়নার মদতে।
এটা কিন্তু আইনজীবী ভয়ানক। তৌসিফ খান এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আলোচনায়। তৌসিফ আইনজীবী হলেও তৌসিফ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে স্বাগত। তৌসিফ, আমরা আজকে আলোচনা করছি, আমরা শুরুতেই বলেছি যে আমরা কোনো রকম কোনো ধর্ম, বর্ণ, জাতি এইসব নিয়ে আলোচনা করছি না। আলোচনার মধ্যে এর আলাদা কথা, আমরা রাষ্ট্র সুরক্ষা নিয়ে আলোচনা করছি, দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা করছি। কোনো রং এখানে দেখছি না, আমরা গেরুয়া দেখছি না, লাল দেখছি না, নীল সাদা দেখছি না, সবুজ দেখছি না। কিন্তু যেহেতু রাজনীতি একটা অংশ আলোচনার, তাই আপনার কাছে যাওয়ার আগে শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য শোনাবো, বাইট শোনাবো, তারপরে আপনার কাছে আসছি, একটু সঙ্গে থাকুন। 80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। একটা ধর্মান্ধ মৌলবাদী ইসলামী ফ্যাসিজম সেটা গ্রাস করতে চাইছে ভারতবর্ষকে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, ISIS এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য, যারা বিরোধিতা করেন প্রগতিশীলেরা, তাদের জন্য কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। সেটা আর হবে না। তৌসিফ, শ্রমিক বাবু যে কথা বললেন বুঝতে অসুবিধা হয় না, রাজনৈতিক নিশানা আপনি যে রাজনৈতিক দল করেন বা দলের সঙ্গে আছেন তার দিকে। তৌসিফ, না, প্রথমে আমি তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন তো নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি ম্যাটারে এই রাজনীতি করাটা ঠিক হবে না, এটা তো শ্রমিক বাবুকে বুঝতে হবে। উনি যদি শুধু কারোর ধর্ম দেখে কাউকে টার্গেট করেন বা বলবেন যে এর পিছনে বিরোধী দল আছে, তাহলে এসব একটা লাফেবল জিনিস। আপনাকে মনে হবে গুজরাট ATS যে লোককে অ্যারেস্ট করেছিল, পাকিস্তানের জন্য স্পাই করছিল, তার নাম ছিল মহেশ্বরী, লাভ শঙ্কর মহেশ্বরী। তারপরে ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসারকেও, উইং কমান্ডারকেও অ্যারেস্ট করা হয়েছিল, পাকিস্তানের জন্য স্পাই ছিল। আলওয়ার থেকে জয়পুর মনগত সিংকে অ্যারেস্ট করা হয়েছিল। তো যদি আমি সবার ধর্ম দেখতে যাই, তাহলে তো সবাই ধর্মের লোক এখানে আছে। তাহলে আপনি তো যে সেন্সিটিভ ম্যাটারটা তো আপনি শেষ করে দিচ্ছেন। সেন্সিটিভ ম্যাটারটা আপনি পলিটিসাইজ করে ওটাকে ছোট করে দিচ্ছেন, আর ন্যাশনাল সিকিউরিটি আপনি এসপিওনেজ স্যাবোটাইজ করে দিচ্ছেন। ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারে জিরো টলারেন্স। তৌসিফ, আপনি যে ইনফরমেশন গুলো দিলেন, আপনার ইনফরমেশনের সঙ্গে আমি আরো একটা যোগ করছি। আমি শুরুতেই বলেছি যে কোনো রকম ধর্ম বর্ণ আমরা এখানে দেখছি না। আপনি যে নামগুলো বললেন, এই শামীম মণ্ডলের পরের দিন যাকে ধরা হয়েছিল তার নাম অর্পিতা, তার পরের দিন যাকে ধরা হয়েছিল তার নাম আদিত্য। আমার প্রশ্ন হচ্ছে, খুব মৌলিক একটা প্রশ্ন, একটা রাজনৈতিক দল এখানে 15 বছর ছিল, তার আগে একটা রাজনৈতিক দল 34 বছর ছিল, তার আগে কংগ্রেস ছিল। আমার প্রশ্ন হচ্ছে, দিনের পর দিন এরা, মানে জঙ্গিরা বা গুপ্তচররা, পাকিস্তানের গুপ্তচররা, এরা এখানে থাকলো কার মদতে? এরা কি করে এখানে ভোটার কার্ড, আধার কার্ড পেয়ে যেত? এইটা হচ্ছে প্রশ্ন। নিশ্চয়ই আপনি এটা খুবই ভালো কথা বললেন যে নিশ্চয়ই এখানে অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার আছে। যেহেতু ভোটার কার্ড বা আধার কার্ড আমরা বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের যারা এজেন্সি আছে তারা করে, কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের রোল থাকে। নিশ্চয়ই এখানে আমরা গভর্নমেন্ট যে আগে ছিল তার ল্যাবসটা যদি আছে, যদি কোনো অফিসার্স আছে যারা ডেরেলিকশনের ডিউটির জন্য রেসপন্সিবল আছে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই করা আপনি ব্যবস্থা নিন। এখন সরকার পাল্টেছে, এই জন্য তো ডেমোক্রেসি দেওয়া হয়েছে। প্রত্যেক 5 বছরে আপনার কাছে সুযোগ আছে, মানুষের কাছে সুযোগ আছে যে সরকার যদি দেশ বিরোধী কাজ করছে, সরকার যদি কারাপ্ট আছে, আপনি 5 বছরের মধ্যে আপনি ইলেকশনে ভোট দিয়ে তাকে পাল্টে দিন। এবার 15 বছরে সরকার পাল্টানো হয়েছে। যে যা অফিসার আপনি পাচ্ছেন যে তারা ইনভলভ ছিল কারাপশনে বা তারা ইনভলভ ছিল যে কোনো জায়গা স্যাবোটাজে, তার বিরুদ্ধে কড়া আপনি ব্যবস্থা করুন। কিন্তু এই ইস্যুটা নিয়ে পলিটিক্স করে আর কোনো লাভ নেই। এবার তো বিজেপি সরকার জন্টুদা, আচ্ছা আমি আপনাকে বলছি, আপনি তো কোনো দলের নয়, আগে ছিলেন এখন নেই, কিন্তু তারপরেও বলছি বিগত সরকারের সময় আপনার দলেরই
তৎকালীন কিছু মুখপাত্র পরবর্তী পালাবদলের পরে প্রকাশ্যে চ্যানেলে বসে, এই চ্যানেলেও বলেছে, অন্য চ্যানেলেও আমি সেই প্রোগ্রামগুলো ছিলাম, যে 21-এর নির্বাচনেও এই বাংলাদেশ থেকে পাক পদপুষ্ট জঙ্গিদের ফান্ডিং হয়েছে। এমনকি তৃণমূল রাজ্যসভায় যাকে সাংসদ করেছিল সিমির প্রতিষ্ঠাতা, তাকে নিয়ে তৎকালীন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক ওয়ার্নিং দিয়েছিল, তা আপনার তৎকালীন নেত্রী মানেননি। আমি একটা প্রশ্ন করি, দেখুন এই যে জঙ্গিরা কেন বলতো এই নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গকে টার্গেট করছে? তার একটা বড় কারণ হচ্ছে নিকটবর্তী আমাদেরই অঙ্গচ্ছেদ করে গড়ে ওঠা পূর্ব পাকিস্তান, যেটা বাংলাদেশ। এবার বলছি সব থেকে বেশি বর্ডার শেয়ার হচ্ছে বিহারের সঙ্গে। না, তা হলো যেহেতু ভাষা, সংস্কৃতির অঙ্ক, খাদ্য, রুচি সবকিছুর অঙ্ক মিলছে বাংলাদেশের সাথে আমাদের, ফলে আমাদের জনমানুষে মিশে যেতে এই মেকানিজমটা বুঝতে হবে। কিন্তু এখানে এই মিশে যাওয়াটা, এখানে বাংলায় জঙ্গি নেটওয়ার্ক কেন হচ্ছে? আমি তো বলি যে শ্যাডো মেম্বার, যেটাকে স্যার একটু আগে বলছিল আমাদের এখানে ওই যে কি তৈরি হচ্ছে, স্লিপার সেল, শ্যাডো মেম্বার বলে। সেই শ্যাডো মেম্বারদের প্রথম এটাই হচ্ছে কিতল ফর ইসলাম আকিস। কিতল মানে যুদ্ধ, এই কিতল আরবি শব্দ যার অর্থ হচ্ছে যুদ্ধ। এই কিতল ফর ইসলাম আকিস করা, যাদের প্রথম এটা হচ্ছে আল কায়দার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পার্ট। এরা লোন উলফ স্ট্র্যাটেজিটা নেয়। লোন উলফ কি? অর্থাৎ জনগণের মধ্যে সেখানেই ঢোকো যেখানে তুমি এসে লুকোতে পারো। বেশ, লুকোতে পারো। দেখুন আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব। আমারও বলছি, বারবার বলছি, এই নিয়ে 3বার বললাম যে আমাদের এই আলোচনা কোনো জাতি, ধর্ম, বর্ণ, কাউকে কোনো নিশানা করা নয়। আমরা দেশের স্বার্থে আলোচনা করছি, এখানে কোনো রাজনৈতিক রঙও আমরা দেখছি না। আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব। একটু আগে ফান্ডিং এর কথা বারবার বলছিলেন না, সত্যজিৎ বাবু বললেন, ঝন্টুদাও বললেন ফান্ডিং এর কথা। এই ফান্ডিংটা কিভাবে হয় দেখাবো। আপনাকেও সচেতন হতে হবে, নইলে হয়তো আপনিও যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এরা এপারে যে নাশকতা করে, থাকে, খায়, ঘর ভাড়া দিচ্ছে, এই টাকাটা পাচ্ছে কোথা থেকে? কটা তথ্য আপনাদেরকে বিগলে দেই, একে একে দেব। অনেকগুলো আছে, তার মধ্যে 3টে আমরা বেছে নিয়েছি। প্রথম হচ্ছে হাওয়ালা নেটওয়ার্ক। এই হাওয়ালা নেটওয়ার্কটা কি? ধরুন পাকিস্তান বা দুবাইতে বা অন্য কোনো দেশে কোনো এজেন্টের কাছে জঙ্গি গোষ্ঠী একটা টাকা রাখছে, তারপরে এদেশে তাদের হয়ে যারা কাজ করছে, এই স্লিপার সেল বা হ্যান্ডলার যারা আছে, তাদেরকে বলে দেওয়া হলো এদেশে তাদের যে রিলায়েবল লোক আছে, বিশ্বস্ত লোক আছে, তার কাছে চলে যেতে, গিয়ে এই কোডটা বলতে। তার ফলে কোডটা বলার সঙ্গে সঙ্গে তারা ভারতীয় মুদ্রায় ওই পরিমাণ টাকাটা পেয়ে যাচ্ছে। কোনো ডিজিটাল লেনদেন হলো না, কোনো রকম ধরার জায়গা রইল না, শুধু একটা কোডের খেলা। এটা হচ্ছে সব থেকে প্রচলিত। নেক্সট, পিসিআর, ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন। এই জায়গায় আপনাকে সাবধান হতে হবে। ধরুন আপনার বাড়িতে কেউ একজন গেল, ছলে বলে কৌশলে বা আপনাকে টাকার লোভ দেখিয়ে আপনার কাছ থেকে আপনার ডকুমেন্টসগুলো সংগ্রহ করে নিল। তারপর সেই ডকুমেন্টস দিয়ে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো, সেই অ্যাকাউন্টে টাকা আসছে, সেই টাকাটা হয়তো জঙ্গি নাশকতায় ব্যবহার করা হচ্ছে। আপনি জানেন না আপনার অ্যাকাউন্টগুলো, আপনার ডকুমেন্টসগুলো হাতছাড়া হয়ে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানে টাকা আসছে, সেই টাকা জঙ্গিরা ব্যবহার করছে। আপনি যে কোনো সময় ফেঁসে যেতে পারেন। এই জায়গাটা আপনাকে সাবধান হতে হবে। নেক্সট, পিসিআর, ভুয়ো এনজিও খুলে টাকা লেনদেন। ভালো করে দেখবেন, এই এনজিওটা ভুয়ো। ভুয়ো এনজিও খুলে টাকা লেনদেন। একটা এনজিও খোলা হলো, ভুয়ো একটা এনজিও, সেখানে হয়তো বাইরে থেকে টাকা এলো, সেটা বৈধ উপায়েই এলো। বলা হলো যে এই এনজিও যে কাজগুলো করছে তার জন্য কোনো বাইরে থেকে টাকাটা পাঠানো হয়েছে এখানে। টাকা পাঠানোর পদ্ধতি বৈধ, কিন্তু এনজিওটা ভুয়ো, সেই টাকাটাই হয়তো চলে গেল জঙ্গি নাশকতায়। উপায় আরও আছে, আমরা মোটামুটি 3টেকে বেছে নিলাম। এই 3টে নিয়ে এখন সব থেকে বেশি চর্চা হচ্ছে। আমরা আলোচনায় যাব, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন প্রাক্তন আইপিএস বিজেপি বিধায়ক দেবাশিস ধর। দেবাশিস বাবু, শুভজিৎ রয়েছি। আমরা আলোচনা শুরু করেছি 5:25, অনেকটাই সময় গড়িয়ে গেল। আমরা এই সেগমেন্টে আলোচনা করছি এই ফান্ডিংটা নিয়ে। ফান্ডিং, টাকা কে সাপ্লাই দিচ্ছে, এই গোটা বিষয়টা। পাশাপাশি অবশ্যই রাজনৈতিক কোনো প্রচ্ছন্ন মদত থাকে কিনা। আপনি দীর্ঘদিন চাকরি করেছেন, আপনি এখন বিধায়ক, একটু আপনার কাছ থেকে এই বিষয়টা জানতে চাইব। দেখুন, এই যে টাকার ফান্ডিং এর ব্যাপারটা বলছেন না, হাওলার তো একটা খুব মেজর ইস্যু, ওটা নিয়ে কোনো সন্দেহের হাওলাতে কিন্তু ইন্ডিভিজুয়ালি টাকা ট্রান্সফার হয়। হাওলাতে খুব বড় ধরনের মানিটারি লেনদেন, যেটা মানে ধরুন একটা কমিউনিটি বা পুরো বড় ধরনের নাশকতা করানোর জন্য দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। সব থেকে
মানে মারাত্মক যেটা আপনি সেকেন্ড এবং থার্ড যে পদ্ধতিটা রয়েছে, যে ভুয়ো মানে বিভিন্ন অ্যাকাউন্ট বানিয়ে মানে কারো ডকুমেন্টস জোগাড় করে নিয়ে অ্যাকাউন্টস বানালো, এবং এই যে এতদিন আজকে এত গাত্রদাহ উঠছে কেন, যে এফসিআর এর বিল যেটা আসতে চলেছে, এই বিভিন্ন এনজিওতে এরা স্বেচ্ছাসেবী সংগঠনের নাম করে এখানে এসে জঙ্গি বাহিনী তৈরি করছে, মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, তারপরে বিভিন্ন রকমভাবে একটা সোসাইটিতে পুরো ইম্প্যাক্ট ফেলার জন্য যা যা করা উচিত এই পুরো পদ্ধতিটা কিন্তু কমপ্লিট করছে, মানে মাস মোবিলাইজেশন যেটা বলে, এবং সমাজে যে ইম্প্যাক্ট ফেলার ব্যবস্থা এইটা করছে কিন্তু এই থার্ড এই এনজিও যারা রয়েছে। এই যে টাকা আসছে ধরুন কোনো হসপিটালের জন্য, টাকা আসছে কোনো স্কুল তৈরি করার জন্য, কোনো মাদ্রাসা তৈরি করার জন্য, হ্যাঁ, বা কোনো মস্ক তৈরি করার জন্য, এইটা মস্কটাতে বসে বসে পুরো মানে জঙ্গিদের চাষ যেটা বল বা ব্রেন ওয়াশ হচ্ছে, এবং একটা অ্যাজ এ হোল সোসাইটিকে মানে ধরুন দীর্ঘদিন ধরে মানে দেখবেন একটা পুরো পরিকল্পনায় যে গত 10-15 বছরের ট্রেন্ড আপনি যদি লক্ষ্য করেন, পশ্চিমবঙ্গে কিন্তু এত ল অ্যান্ড অর্ডার ছিল না এবং কোনোদিন এত কমিউনাল ভায়োলেন্স হতো না। এই পুরো মদতটা যবে থেকে এই টাকার অনুপ্রবেশ আসা শুরু করেছে, সঙ্গে ইনফিল্ট্রেশন, সঙ্গে রাজনৈতিক মদত এবং সঙ্গে সব মিলিয়ে আশ্রয়দাতা, একটু সঙ্গে এই থাকুন, পুরো আসবো আপনার কাছে, একটু সঙ্গে থাকুন। ঝন্টু অনেকক্ষণ ধরে হাত তুলেছেন। ঝন্টু দা, আমি সাংবাদিকতা যখন ফ্রিল্যান্স শুরু করি প্রথম, আমার ভুটান বর্ডারে বাড়ি, তো ভুটানের টাকা ভারতবর্ষের তরাই ডুয়ার্সে তখন ভারতীয় মূল্যে চলতো, যদি ওদের একই মূল্য নয় তো বেআইনিভাবে চলতো, সেটা হচ্ছে আমাদের নুরুল ড্রাম। ভুটানের টাকা এবং ভারতের জাল নোটের টাকা, আইএসআই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, আইএস জঙ্গি এবং মধ্যপ্রাচ্যের একাধিক জঙ্গি, সিরিয়ার জঙ্গি গোষ্ঠী, সৌদি ওহাবি, কুয়েতি জঙ্গি গোষ্ঠী, এরা কিন্তু এই জাল নোট ভারতে মুদ্রা সন্ত্রাসের জন্য জাল নোট করতো। এবং পাকিস্তানের কোনো একজন মন্ত্রী একটা সময় বলেছিল, ভারতের 500 টাকা জাল করতে পারলে আমরা 12.5 মার্কিন ডলারের সমতুল্য সুবিধা পাই। অর্থাৎ এই যে ভারতে মুদ্রা সন্ত্রাস একদিকে করছে এবং ভারতের টাকাকে জাল করে অস্ত্র ঢোকাচ্ছে, এটা কিন্তু আমরা তখন সাংবাদিকতা করতে গিয়ে ওই নুডুল ড্রাম, ভুটানের যে টাকাটা যেটা ভারতের কাউন্টার পার্টে চলছে, সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম। এবং ওই কারণে দেখবে যখন ভারতে হলো ডিমনিটাইজেশন, তৎকালীন সরকার কিন্তু বলেছিল এটা সন্ত্রাসবাদীদের হাত থেকে ভারতের বাঁচানো। দ্বিতীয় আরেকটা দাবি উঠছে প্লাস্টিক টাকা, যেটা অস্ট্রেলিয়া প্রথম এই কারণে প্লাস্টিক টাকা এনেছিল, যাতে জঙ্গিরা এই জাল নোট করে কোন একটা দেশের জঙ্গিদের তহবিল তৈরি করতে না পারে। এইটা কিন্তু একটা বড় দিক। প্রীতম, এই যে তোমার কথা তো উঠে এলো না, যে কিছু রাজনীতি, যেরকম দেবাশিস দাও বললেন যে রাজনৈতিক মদত, ওই মানসিকতার লোকজনের মদত। তুমি দেখো যখন এই ডিমোনেটাইজেশন হয়েছিল, কারা কারা বিরোধিতা করেছিল। ভারতবর্ষের টাকা যখন গরিব মানুষ থেকে শুরু সবাই বলছিল না কোনো অসুবিধা নেই, আমরা লাইনে দাঁড়াতে ইচ্ছুক, আমরা লাইন দেব, আমরা ভারতের জন্য সব কিছু করবো, তখন দেখবেন কোন কোন রাজনৈতিক দল তার বিরোধিতা করেছিল। আমি এই মানসিকতাটার কথা বলছিলাম যে আজকে যদি আপনি আপনার দেশকে না ভালোবাসেন, শুধু নিজের ওই ডেমোক্রেসিতে আপনার আলটিমেটলি তো ভোট দেয় মানুষ, তো সেখানে যদি আপনার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়, তো আপনার মানে ডেমোগ্রাফি ইজ দ্য মানে ওয়ান অফ দ্য মেজর থিং। এখানে ডেমোগ্রাফিটা আপনি চেঞ্জ করে দিচ্ছেন। যেমন আপনি মালদা মুর্শিদাবাদে ডেমোগ্রাফি চেঞ্জেস হয়ে গেছে, আপনি বসিরহাটে ডেমোগ্রাফি চেঞ্জেস হয়ে গেছে, সাউথ 24 পরগনা ডেমোগ্রাফি চেঞ্জেস হয়ে গেছে। আমি এই কথাটাই বলছি যে মানে ভারতবর্ষের এই 4 তারিখে মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে, যে মানুষ বুঝতে পেরেছে, এবং সেটা ডেমোক্রেসিতে ওনারা ভোট দিয়ে একটা সরকার এনেছে, এবং সরকার আনার পর কী কী হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে মানুষকে আরও বেশি ভিজিলেন্ট হতে হবে। কি পাশের ঘরে কে আসছে, কাকে ভাড়া দিচ্ছেন, কোনো ডকুমেন্ট আমার হাত ছাড়া চলে যাচ্ছে, এটা আমাদের প্রত্যেকটা নাগরিকদের এটা জানতে হবে, বুঝতে হবে। ঠিক এই জায়গাটা আমি কতদিনও এই কথাগুলো বলেছিলাম যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের টেনেন্ট প্রোফাইল ফর্ম আছে, যাকে আপনি ভাড়া দিচ্ছেন সে কে, কোথা থেকে আসলো, আধার কার্ড, জানেন না, এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক দেখছে। টেনেন্ট প্রোফাইল ফর্ম আপনারা ফিল আপ করবেন, প্রত্যেকটা থানায় বিনা পয়সায় আছে। আপনাদের যদি মনে করেন যে কোথাও দেখতে পাচ্ছেন সন্দেহজনক লোকের চলাফেরা হচ্ছে,
আপনারা কিন্তু সাথে সাথে এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম 112-তে 100 ডায়ালে এইসব জায়গায় খবর করুন, ওসিকে দিন এবং তার উপর উচ্চপদস্থ অফিসারকে দিন। আর 2-3টে লাইন দেখুন, আভ্যন্তরীণ নিরাপত্তা এটার সাংঘাতিক ব্যাপার, যেটা শ্রমিক আমাদের বিজেপি প্রেসিডেন্ট বললেন। এখন আভ্যন্তরীণ নিরাপত্তা যদি রাখতে হয়, তাহলে এই যে এনজিওর মাধ্যমে যে টাকাগুলো আসছে তাদেরকে প্রত্যেকটা বর্তমান কেন্দ্রীয় সরকার কভার করছে, যিনি যে আপনি যে এই টাকা পেলেন, ধরুন আপনি 5 কোটি টাকা পেলেন, সাপোজ কোথায় কোথায় কত টাকা কিভাবে খরচ করলেন প্রত্যেকটা হিসেব সরকারকে দিতে হবে এবং কোন কোন ফান্ডে দিয়েছেন। এই এনজিও গুলোর মাধ্যমে যে টাকা যদি বন্ধ করতে হয়, তাহলে এই যখনই আপনি হিসাবের মধ্যে নিয়ে আসবেন স্কোয়ার, তখন অটোমেটিক্যালি তাদেরকে উত্তর দিতে হবে এবং আলটিমেটলি এদেরকে ধরা যাবে। আপনি যে কথা বললেন এবং দেবাশিস বাবু শুরুতেই উচ্চারণ করলেন এফসিআর এর বিষয়টা, জেপিসিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সর্বশেষ যে আপডেট সেখানে আলোচনা হবে, তারপরে কি হয় অবশ্যই নজর থাকবে। কিন্তু এর বিরোধিতা করার জায়গাটা কোথায়, তসিফ বলতে পারবেন? না, এতে বিরোধিতা করার কিছু নেই। তো আমি বলছি যে একে নিয়ে পলিটিক্স করলে আমি বলছি যে দরকার নেই পলিটিক্স করা। আপনি যখন বলছেন ন্যাশনাল সিকিউরিটি, আপনি বলছেন যে সোসাইটি একটু অ্যাওয়ারনেস দরকার, নিশ্চয়ই সোসাইটি অ্যাওয়ারনেস দরকার। এই যে কথা বললেন যে বাইরে কেউ এসে কলকাতায় বা বিভিন্ন জায়গায় বাংলায় বাড়িতে আপনি যদি কাউকে রেন্টে দিচ্ছেন, তাকে একটু ভালোভাবে ভেরিফাই করলে বা কিছু সাসপিশিয়াস থাকলে ওটা পুলিশকে জানানো, এটা তো অ্যালার্ট সিটিজেনের ডিউটি। নিশ্চয়ই এখানে তো কিছু বিরোধিতা করার নেই। বিরোধিতা কখন হয়ে যায়, যখন সরকার নিজের অ্যাকাউন্টেবিলিটি ছুপানোর জন্য ওই পলিটিক্স করে সব সময় বিরোধী দলকে ব্লেম করে। ভাই, আপনি সরকারে আছেন, আপনার যা মনে হচ্ছে যে কাজ করার দরকার আমাদের সিকিউরিটি, হোম ইন্টারনাল সিকিউরিটির জন্য, আপনি সেই স্টেপটা নিন। কেউ তো আপনাকে বিরোধিতা করছেন, আপনি যা স্টেপ নেওয়ার আছে আপনি স্টেপ নিন। আমাদের সিটিজেনেরও তো দায়িত্ব আছে, আমাদের তো শুধু রাইট বললে না, আমরাও দায়িত্ব। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে, তখনও কেন্দ্রে মনমোহন সিং সরকার চলছে। মনমোহন সিং সরকারের শেষের দিকটা 2012-13-তে স্বরাষ্ট্র মন্ত্রক একটা চিঠি দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, যে বাংলাদেশ লাগোয়া মালদা মুর্শিদাবাদকে কেন্দ্র করে বৃহত্তর মোগলিস্তানের একটা তৈরি হচ্ছে, মুভমেন্ট। আমাদের কাছে এটা তথ্য আছে, আপনি ব্যবস্থা নিন। তৎকালীন স্টেট গভর্নমেন্ট এত বড় ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে চুপচাপ ছিল, চুপচাপ। এমনকি 28টা ডি কোম্পানির আবারও বলছি নেটওয়ার্ক হ্যান্ডেল হচ্ছে। আবারও বলছি, এখানে রাজনীতি আসা উচিত নয়, কিন্তু আপনি যে কথা বলছেন তার সঙ্গে আমি এই তালিকা অনেক কিছু জুড়তে পারি। যখন বলা হচ্ছে যে এরিয়া ডমিনেশন বাড়ানো হবে বিএসএফ এ, সেখানে আপত্তি, মামলা করেছে, মামলা উঠে গেছে। প্রীতম আসবো, দেবাশিস বাবু একটু সঙ্গে থাকুন। প্রীতম, ছোট করে প্লিজ। আমাদের পুরো সমাজটা কিন্তু সোশ্যাল, ইকোনমি এন্ড রাজনীতি নিয়ে টিকে রয়েছে, একদম প্রত্যেকটা সাথে অঙ্গভঙ্গে জড়িত। আজকে যখন বারবার বলা হচ্ছিল যে আমরা কাঁটাতারে বেড়া দেবো, আমাদেরকে জমি দেওয়া হোক, বিএসএফকে জমি পর্যন্ত দেননি। উল্টো এর আগের যিনি প্রধান ছিলেন উনি বলতেন বিএসএফকে আক্রমণ করো হাতাখুন্তি দিয়ে, মহিলাদের লেলিয়ে দিতেন। এই যে মানসিকতা, আমি বারবার বলছি যে মানসিকতা, এই মানসিকতাটা চেঞ্জ করা দরকার। মানসিকতা দেখুন, সরকার, আমরাই তো সরকার জেনেছি, সরকারের তো ডিউটি আছে, কিন্তু আমরা ধরুন আমরা আমাদের ডকুমেন্ট কাউকে দিয়ে দিলাম, আমরা আমাদের পাশের লোককে বললাম যে ওই যে যেমন ওই যে যেই ছেলেটি বলছে যে উনি ওই ইজাজকে বারবার জিজ্ঞেস করেছিলেন ভাই এ কে, ও বলছে আমার ভাই হয়। যে জঙ্গিটাকে রেখেছে সে বলছে যে ওই ইজাজ যিনি, উনিও মুসলমান ছেলে, কিন্তু রাষ্ট্রপতি মুসলমান, উনি ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের দেশটাকে নিজের দেশ বলে মনে করে। কিন্তু যারা আমাদেরকে দেশ বলে মনে করে না, তাদের কিভাবে চিহ্নিত করবে? তাদের চিহ্নিত করবে ওই মানসিকতা। ওই মানসিকতা আসবো দেখার জন্য প্রত্যেকটা মানুষকে ভিজিল্যান্ট হতে হবে। দেবাশিস বাবু দেখুন, একটা মানে এটা কোনোটাই একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বহুত বড় ডিপ রুটেড প্ল্যানিং, মানে একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সমাজের প্রত্যেকটা সিস্টেম যদি সঠিকভাবে চলতো এটা হতো না। আপনি যে আমরা যে ডিপ স্টেট থিওরি বলছি, বা আরও যদি বলে ডিপ রুটেড আমি বলবো, কারণ প্রত্যেকটি সেক্টরে এখানে দেখবেন শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারি, সব মানে সমস্ত জায়গাকে অকেজো করে দিয়েছে। কোনো রিক্রুটমেন্ট হয়নি, ইন্ডাস্ট্রি হয়নি, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে। কি হয়েছে? মানুষ ক্রমশ গরিব হয়েছে, মানুষের মানে এমন একটা জায়গায় পৌঁছে আছে। তারপরে 2 নম্বর কথা, আপনি দেখবেন সমাজকে ওই মদ বা অন্যান্য ওই যে গাঁজা, জুয়ো,
সারটা মানে এমনভাবে ডুবিয়ে রাখা হয়েছে না যে ক্রাইম প্রোন একটা সোসাইটি যদি তৈরি হয়ে যায়, সঙ্গে আপনি ইনফিল্ট্রেশন, সঙ্গে পুরো অর্থনৈতিক কাঠামো, সঙ্গে প্রশাসনিক কাঠামো, একটা অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে আর কি। প্রশাসনিক ব্যবস্থাকে যখন আপনি পুরো ভেঙে দিয়েছেন, সঙ্গে আপনি অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন না, তখন কোনো সোসাইটি ঠিকমতো কাজ করতে পারে না, পারেনি। এবং সঙ্গে আপনি অ্যালাউ করেছেন এই সমস্ত ইনফিল্ট্রেশনকে, এবং এইভাবে পুরো যে জিনিসটা সাজিয়েছেন, কত বড় আমাদের জন্য মানে দুর্ভোগ অপেক্ষা করেছিল, মানে এখনো আমাদের কত জঙ্গি বেরোবে, মানে আই এম রিয়েলি স্কেয়ার্ড। বেশ, আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে 10 সেকেন্ড সত্যজিৎ বাবু 10 সেকেন্ড। দেখুন, এই ক্রস বর্ডার টেররিজম যখন আমরা ছোট ছোট খবর পেয়েছিলাম, তার থেকে আমি সিমিকে ধরেছিলাম অত 26 জনকে। তো এখন প্রশ্ন হচ্ছে এই টুকটুক করে খবরগুলো আমাদের কাছে আসলে সেগুলোকে ইনসিওর করা হয়। এই ক্রস বর্ডার টেররিজমকে যদি বন্ধ করতে হয়, সাধারণ মানুষের থেকে সাহায্য নিতেই হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, যে কোনো ভাবে খবরাখবর দিতে হবে। আপনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, দেবাশিস বাবু আছেন, বলি আরেকটা বলি, সামনে গিয়ে খবর দিতে মানুষের মধ্যে পিলে চমকায় না, আপনি নাম না, এখন তো নিয়ম হয়ে গেছে, আপনি নাম বলতে হবে না আপনার, সুজিত, আপনার নাম কেউ জিজ্ঞাসা করবে না। এবং এই যে ইজাজের মাধ্যমে যে এই ইজাজ এবং যাদেরকে ধরা পড়লো, এদের কাছ থেকে এর যে হোয়াটসঅ্যাপ টিম থেকে হোয়াটসঅ্যাপ কভারেজ করে আপনি অনেক বড় কিছু পাওয়া যাবে, যেটার জন্য আমরা পরের দিন হয়তো এখানে আসবো। ঠিক, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে। তৌসিফ, আপনাকেও ধন্যবাদ। দেবাশিস বাবু, আপনাকেও ধন্যবাদ। সময়টা সংক্ষিপ্ত, আলোচনা এখানেই শেষ করছি। আমরা আবারও বলছি, আমরা এই আলোচনা করি একটা সমাধান পাওয়ার জন্য। জানি না আজকে সমাধান পেলাম কি না, কিন্তু ওই যে বললাম, যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসেন, রাজনৈতিক যে কোনো দলের ঊর্ধ্বে উঠে, তাহলে অবশ্যই একটু চোখ কান খোলা রাখবেন। কোথাও কোনো বেগতিক কোনো কিছু দেখলে পুলিশের দ্বারস্থ হন। ভালো থাকবেন। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।